কেন আসে না সেটাও তার জানা নেই। আবার সে তারা কিংবা কাউকে হুট করে শ্রাবন্তীর কথা জিজ্ঞেসও করতে পারছে না। হুট করে জিজ্ঞেস করাটাও কেমন খারাপ দেখায়। সবাই কি ভাববে তাই নিয়ে সে চিন্তায় সে আর কাউকে জিজ্ঞেস করে না। এদিকে শ্রাবন্তীর খোঁজ পেয়েও সে পাচ্ছে না, জানিয়ে সে নিজের ওপর নিজেই বিরক্ত। রাত ৯টা। আজ তুর্য বাসায় বেশ তাড়াতাড়ি ফিরেছে। বলতে গেলে সন্ধ্যা নাগাদ সে ফিরে এসেছে, আর এসেই সোজা কাজ করতে বসে গেছে। অফিসে তার ভালো লাগছিল না, আর বড্ড বেশি মাথাটাও তার ধরেছিল। তাই সে আর অফিসে না থেকে বাসায় চলে আসে, আর এসে ফ্রেশ হয়ে তারপর বাকি কাজগুলো নিয়ে বসে পড়ে। এসে তারার সাথে দেখাও করতে পারেনি, তার কারণ তারা সকলের সাথে ছাদে বসেছিল। তাই আর তারাকে বিরক্ত না করে সে কাজ নিয়ে বসে পড়ে। সেই সন্ধ্যা থেকে সে কাজ করেই যাচ্ছে। তুর্য যখন মন প্রাণ দিয়ে কাজ করতে ব্যস্ত, তখন তার রুমে প্রবেশ করে তারা। সে কিছু সময় আগেই শুনতে পারে তুর্য বাসায় এসেছে, তাই দেরি না করে চলে এসেছে তুর্যের রুমে। আর এসেই দেখতে পায় তুর্য কাজ করতে ব্যস্ত। তারা তুর্যের পানে তাকায়। আজ ২ দিন ধরে মানুষটাকে তেমন দেখা হয় না। সকালে তার ঘুম থেকে ওঠার আগেই চলে যায়, আবার রাতে তার ঘুমিয়ে পড়ার পর বাসায় আসে। বলতে গেলে কখন আসে কখন যায় তার কিছুই সে জানে না। তারা যখন তুর্যকে দেখতে ব্যস্ত, তখন তুর্য তারার উপস্থিতি বুঝতে পেরে সামনের দিকে চোখ তুলে তাকায়। তাকাতেই দেখতে পায় তারাকে। তারা তার পানে তাকিয়ে আছে। তা দেখে তুর্য হালকা হেসে ডান হাত বাড়িয়ে কাছে ডেকে বলে ওঠে, কোথায় থাকিস সারাদিন দেখি না? দরজা লাগিয়ে কাছে আয়। তুর্যের কথায় ঘোর ভাঙে তারার। তারা তুর্যের হাতের পানে তো একবার তুর্যের পানে তাকিয়ে হালকা হেসে খুশিতে গদগদ হয়ে দরজাটা লাগিয়ে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্যের কাছে আসতেই তুর্য তারার হাত ধরে তার কোলে বসিয়ে ২ হাত দিয়ে পেঁচিয়ে ধরে। তারার গালে এক পাশ দিয়ে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, দুপুরে খেয়েছিলি? তুর্যের কথায় তারা ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারার চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলে ওঠে, এখন কিছু খাবি? আনবো কিছু? তুর্যের কথায় এবারও তারা কথা না বলে শুধু দুপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারার গালে ছোট্ট করে একটা চুমু খেয়ে হেসে বলে ওঠে, আচ্ছা তাহলে তুই বসে থাক, আমার আরেকটু কাজ আছে, সেগুলো শেষ করে নেই কেমন? তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে বলে ওঠে। তুর্য তা দেখে হালকা হেসে তারাকে কোলে রেখে ল্যাপটপে কাজ করতে শুরু করে এক হাত দিয়ে। তারা তুর্যের কোলে চুপচাপ বসে আছেন, তুর্য কাজ করছে। তা দেখে তারা ল্যাপটপের পাশে তাকায়, সেখানে তুর্যের ফোনটা রাখা আছে। তা দেখে তারা হাত বাড়িয়ে সেটা নেয় হাতে। তুর্য সেদিকে এক পলক তাকিয়ে ফের কাজে মন দেয়। তারা ফোনটা হাতে নিয়ে হেসে ফোনটা অন করতেই দেখে পাসওয়ার্ড দেওয়া। হাসি মিলিয়ে যায় তার। সে ফোনের দিকে একবার তাকায় তো একবার তুর্যের দিকে। তুর্য কাজ করছে। তারা তুর্যের কাছে ফোনটা এগিয়ে বলে ওঠে, ঠিক আছে, পাসওয়ার্ড। তারার কথায় তুর্য ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায় তারার পানে। তারা তার দিকে ঠোঁট উল্টে তাকিয়ে আছে। তা দেখে তুর্য ফের ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে ওঠে, তাজরিন খান তারা। অবাক চোখে তাকায় তার পানে তারা। তুর্যের চোখ ল্যাপটপের দিকে। তারা অবাক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, এটা কি ফোনের পাসওয়ার্ড দুর্য ভাই? তারার কথায় তুর্য সেইভাবে ছোট্ট করে উত্তর দেয়। হুম। তুর্যের কথায় তারা তো অবাক, মনে মনে ভাবে তার নামে তুর্য ভাই তার ফোনের পাসওয়ার্ড দিয়েছে। ভাবতেই তার মনে লাড্ডু ফুটতে থাকে। তারা তড়িঘড়ি করে পাসওয়ার্ডটা সত্যি কিনা তা দেখার জন্য তুর্যের বলা পাসওয়ার্ড বসিয়ে ওকে দিতেই সঙ্গে সঙ্গে খুলে যায়। তারা তো তা দেখে খুশিতে মরে যাওয়ার উপায়। লক খুলে গেছে। তারা এবার ফোনে কী কী অ্যাপস আছে তা দেখতে থাকে, কিন্তু দেখেই তার মুখ ভোঁতা হয়ে যায়। কাজের কিছু জিনিস ছাড়া আহামরি কোনো অ্যাপস নেই। তারা তা দেখে নিজেই তার প্রিয় কিছু গেমস ডাউনলোড করে। কিছু সময়ের মাঝে তা ডাউনলোড হয়ে যায়। এবার সে রিল্যাক্সে খেলবে। তারা এবার নড়ে চড়ে ভালো করে বসে কিছুটা নিচু হয়ে। তুর্যের বুকের সাথে মাথাটা হেলান দিয়ে বসে পড়ে।
তা দেখে তুর্য তাকে ভালো করে বসতে দিয়ে তারার পেটে এক হাত দিয়ে জড়িয়ে রাখে, কাজ করতে থাকে। আর এদিকে তারা গেমসে মনোযোগ দেয়। রাত 10টা। তারা এখনো বসে বসে গেমস খেলছে, আর একবার ডান দিকে তো বাঁ দিকে যাচ্ছে। তুর্যের কাজ প্রায় শেষের দিকে, শেষ বললে ভুল হয়, শেষ হয়ে গেছে। এত সময় ধরে তারার এমন গেমস খেলতে খেলতে হেলে পড়ে, তবে এসবে একটুও বিরক্ত হয়নি তুর্য, বরং সে খুব ধৈর্য সহকারে কাজগুলো শেষ করেছে। তুর্য এবার ল্যাপটপটা অফ করে তারার পানে তাকায়। তারা গেমস খেলতে ব্যস্ত, তা দেখে এবার তুর্য তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তারা এই বলে চিল্লিয়ে তুর্যের পানে তাকিয়ে বলে ওঠে, এটা কি করলেন তুর্য ভাই? এই ম্যাচটা খেললে আমি জিতে যেতাম। বলেই ঠোঁট উল্টে ফেলে তারা। তা দেখে তুর্য ফোনটা টেবিলের ওপর রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অনেক খেলেছিস, আর খেলতে হবে না, এখন বিছানায় চল। তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে। তারার কথায় তুর্য আগের ন্যায় বলে ওঠে, রাত 10টা বাজে, কে বিছানায় যায়? আর খাবার খাবো না নাকি? মা এক্ষুনি ডাকতে আসবে। তুর্যের কথায় তারা কাট কাট কণ্ঠে বলে ওঠে, কে ডাকতে আসবে না আসবে সেটা তোর ভাবতে হবে না, তুই আগে বিছানায় চল, আর খাবার পরে খেয়ে নিব, চল। তুর্যের কথায় চমকে যায় তারা, ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলে ওঠে, যাবি না মানে? তোকে যেতে হবে, এমনিতেই 2 দিন ধরে তোকে কাছে পাই না। আর এতক্ষণ অনেক কন্ট্রোল করে রেখেছি, আর পারবো না। এখন তোকে আমার প্রয়োজন, বিছানায় চল। তারার কথায় এবার তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে। মানে? বলেই তুর্য তারাকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা কোলে তুলে নেয়। তা দেখে তারা ছোটাছুটি করতে করতে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, না 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 তুর্য, প্লিজ, আজ না, প্লিজ তুর্য ভাই। বলেই চিল্লাতে থাকে। কে শোনে কার কথা? তুর্য তারার কথায় কান না দিয়ে সোজা লাইট অফ করে বিছানায় চলে যায়। বিছানায় তারাকে শুয়ে দিতেই তারা উঠে পালাতে নিলে তুর্য তাকে ধরে আবার জোর করে শোয়ায়। তারা হাত পা ছুটাছুটি করছে, তা দেখে তুর্য বাঁকা হেসে তারার কানের কাছে গিয়ে বলে ওঠে। সরি বেবি। বলেই তারার শরীর থেকে ওড়না টেনে তারার 2 হাত জড়ো করে ওপরের দিকে উঠিয়ে বিছানার সাথে বেঁধে দেয়। তা দেখে তারা ভয়ে শুকনো ঢোক গিলে তুর্য উঠে তার পরনের শার্ট খুলে নিচে ফেলে দিয়ে তারাতে ডুব দেয়। সকাল 10টা। আজ শুক্রবার। তারাকুঞ্জের সকলেই আজ বাসায় রয়েছে। ফারদিনরা এসেছে। ড্রয়িং রুমে বেশ আড্ডা জমেছে সকলের। সেই সকাল থেকে বাড়িটা পুরো গমগম হয়ে আছে কথার আওয়াজে। বড়রা চলে গেছে ওপরে, তারা তাদের মতো বসে ওপরে গল্প করছে। সকলের ভিড়ে টয়াও আছে, তবে সে নিজের মতো করে ফোন টিপে যাচ্ছে। সকলে গল্প করতে ব্যস্ত, তবে জয় মনমরা হয়ে বসে আছে। তার কারণ সকলে আসলেও শ্রাবন্তী আসেনি, সেটা নিয়ে তার বড্ড মন খারাপ। সে বুঝতে পারছে না হুট করে শ্রাবন্তীর নিখোঁজ হওয়ার কারণটা কি, আর শ্রাবন্তী কেন তারাকুঞ্জে আসছে না। সকলের কথা বলার মাঝখানেই সিঁড়ি বেয়ে নেমে আসে তাজ তুর্য। তারা সিঁড়ির দিকে তাকাতেই রাগে মুখ ফুলিয়ে অন্য পাশ ঘুরে যায়। তুর্যের চোখে পড়ে সেটা, তা দেখে সে ঠোঁট পাকিয়ে হাসে। তাজ তুর্য আসতেই তিথি একটু চেপে বসে, কারণ তারা যে সোফাটায় বসেছে সেটাই শুধু সে আর তারা, আর কেউ নেই। তিথি সরে আসতেই তুর্য তিথির পানে তাকিয়ে হালকা হাসে। তিথিও প্রতি উত্তরে একটা হাসি উপহার দেয়। তুর্য সোজা বসে পড়ে তারার গা ঘেঁষে। তারা তুর্যকে বসতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে। তাজ তিথির পানে তাকায়। তিথি তা দেখে লাজুক হাসে। তাজ হালকা হেসে তিথির পাশে বসে পড়ে। তাজকে নিজের পাশে বসতে দেখে তিথির শরীর বেয়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। ভালোবাসার মানুষটা নিজের পাশে প্রথমবার বসার ফিলিংসটাই যেন আলাদা। তিথি লজ্জায় মাথা নামিয়ে নেয়। তাজ তিথিকে দেখে হালকা হাসে। এদিকে তুর্য তারার কাণ্ড দেখে সকলের আড়ালে তারার পেছনে হাত দিয়ে কোমর আঁকড়ে ধরে তার কাছে নিয়ে এসে বসায়। একেবারে গায়ে গা ঘেঁষে বসায় তাকে। এদিকে তারা চমকে তাকায়। তারা সকলের পানে তাকায়। সকলে গল্পে ব্যস্ত।
তারা তড়িঘড়ি করে তার ওড়নাটা দিয়ে তার শরীর জুড়ে কিছুটা জায়গায় ওড়না ছড়িয়ে দেয়, যাতে তুর্য তাকে স্পর্শ করলেও কেউ সেটা দেখতে না পায়। তারা ভারার্ত চোখে শুধু আশপাশ তাকাচ্ছে, কারো চোখে না পড়ে যায় সেই ভয়ে। আর এদিকে তুর্য আরও একটা কাজ করে বসে থাকে, তারার জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটে স্লাইড করতে থাকে। তা দেখে তারা তুর্যের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে চোখ রাঙায়। এতে কাজ হয় না তুর্যের। তুর্য আরও গা ছাড়া ভাব নিয়ে সকলের পানে তাকায়, আর অন্য হাত দিয়ে তার হাত চলতে থাকে তারার মেধহীন পেটে। তুর্যের কাণ্ডে তারা অসহায় চোখে তাকায়। এই লোক নির্ঘাত তাকে কোনো না কোনো দিন সকলের সামনে লজ্জায় ফেলাবে কে জানে, সেটাই ভাবতে থাকে তারা। এদিকে টয়া তারা আর তুর্যকে দেখে রাগে কটমট করতে থাকে। রাগে হিসিয়ে মনে মনে বলে ওঠে, এবার তো কিছু একটা করতেই হবে, এদের আর সহ্য করা যাচ্ছে না, অনেক হয়েছে। এবার দেখ তোদের আমি কিভাবে আলাদা করি। তোকে আমি কিছুতেই তুর্যের বউ হতে দেব না। তুর্যের বউ যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র আমিই হব। বলেই টয়া হিংস্র হয়ে ওঠে। তারা আর তুর্যের পানে কিছু সময় তাকিয়ে সেখান থেকে ধূপধাপ পায়ে চলে যায় নিজের ঘরে। তার চলে যাওয়ায় কারো কিছু আসে যায় না, বরং কেউ তার দিকে তাকায় না অবধি। তার সকলের মাঝখানে একটা জিনিস খেয়াল করতেই সে ভ্রু কুঁচকায়। নিজের কৌতূহল না দমিয়ে রাখতে পেরে তাজ কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, কি ব্যাপার ফারদিন, তোমরা সবে এলে, শ্রাবন্তী এলো না যে? তাজের মুখে শ্রাবন্তীর কথাটা শুনে তড়িৎ গতিতে তাকায় জয় ফারদিনের পানে। মনে মনে সে বেশ খুশি হয় তাজের কথায়। তার মনের কথাটা বলেছে, যেটা এত সময় ধরে বলতে পারেনি। জয় এক প্রকার চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ফারদিনের উত্তর শোনার জন্য। ফারদিন কিছু বলার আগে পাশ থেকে তনি বলে ওঠে। তনির কথা শুনে তাজ ওহ বলে থেমে যায়। এদিকে জয় যেন পুরো বিষয়টা মানতে পারছে না, কেমন যেন তালগোল পাকাচ্ছে। তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সেদিন শ্রাবন্তীর ফোনে কল আসার ব্যাপারটা। হুট করে শ্রাবন্তীর এমন সকলের থেকে আড়াল করার বিষয়টা সে বুঝতে পারছে না। মনে কেমন একটা খটকা লাগছে। শ্রাবন্তীর বাবা আদেও অসুস্থ তো নাকি অন্য কিছু, এসব ভাবতে থাকে জয়। এর মাঝে সকলে যে যার মতো গল্পে মেতে উঠেছে। তুর্য এখন তারার পেটে স্লাইড করা বন্ধ করে সেখানে হাত রেখে চুপচাপ ফোন স্ক্রল করতে থাকে। তিথি লাজুক চোখে তাজের পানে তাকাতে তাজ সকলের আড়ালে চোখ টিপ মারে। তা দেখে চোখ বড় বড় হয়ে যায় তিথির। তাজ বাঁকা হেসে উঠে গোল করে চুমুর ইশারা করে। তা দেখে তিথি তো অবাক, সে হাঁ করে তাকিয়ে আছে তাজের দিকে। তাজ তা দেখে ফিস ফিস করে বলে ওঠে, হা করেই থাকে না ম্যাডাম, মাছে ঢুকে যাবে তো। তাজের কথায় থতমত খেয়ে যায় তিথি। ঠোঁট বন্ধ করে সে তাজের পানে তাকিয়ে সে লজ্জায় মাথা নামিয়ে নেয়। তা দেখে তাজ বাঁকা হাসে। খানবাড়ির প্রতিটা লোকের জীবন থেকে চলে যায় 2টা সপ্তাহ। এখন সকলে সকলের জীবন নিয়ে বেশ ব্যস্ত। কারো এখন আর মজা আনন্দ উল্লাস কিংবা ঘোরাঘুরির মতো তেমন সময় নেই। সকলের এখন পড়াশোনা কিংবা কাজে ব্যস্ত। তবে মাঝে মাঝে সব কিছুর মাঝখানে নিজেদের একটু সময় দেওয়ার মতো চেষ্টা করে তারা। তাজ আর তিথির প্রেমটা ভালোই চলছে। তাজের সব কাজ শেষ হলে মাঝে মাঝেই তিথিকে নিয়ে রাতের শহরটা দেখতে বের হয়, কিংবা হুটহাট তিথির কলেজের সামনে গিয়ে ফুচকা কফি কিংবা পার্কে ঘুরতে যায়। আর ইতিমধ্যে তাজ তিথির ব্যাপারটা তারাদের পুরো ফ্রেন্ডশিপ জেনে গেছে। তবে এরা ছাড়া আর কেউ এখন অবধি জানে না। এর মধ্যে আর ফারদিনরা তারাকুঞ্জে আসেনি। পড়াশোনায় বেশ চাপ, যার কারণে তারাকুঞ্জে তাদের যাওয়া হয় না। আর রইল বাকি জয়, তার আর দেখা হয় না শ্রাবন্তীর সাথে। তারাদের কাছে জানতে পারে শ্রাবন্তী নাকি গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, তাই কলেজে আসে না। তারপরও শত শত চেষ্টা করেও সে যেতে পারেনি শ্রাবন্তীর সাথে দেখা করতে। এক প্রকার সে মরিয়া হয়ে উঠেছে শ্রাবন্তীর সাথে দেখা করতে, কিন্তু পারছে না কিছুতে। যার কারণে আজকাল তার মন মানসিকতা একটুও ভালো থাকে না। সকলে থেকে কিছুটা দূরে দূরে থাকে। সারাদিন ঘরেই তার দিন কাটে।
এভাবেই তার দিন চলছে। আর তুর্য তারা তো এখন একে অপরের সব কিছু। তারা তো 1 মিনিটও তুর্যকে ছাড়া থাকতে পারে না। সারাদিন কাছে না পেলেও রাতে তুর্যকে তার কাছে পেতেই হবে। তুর্য পাশে না থাকলে যেন বেচারি তার আর ঘুমই আসে না। তারা এখন একজন ঘনিষ্ঠ হাজব্যান্ড ওয়াইফ হলেও এর পাশাপাশি এখন তাদের খুব ভালো বন্ধুত্বের একটা বন্ডিং হয়ে গেছে। সব কিছু আজকাল তাদের মাঝে শেয়ার করা হয়। তারা তো সারাদিন কি করে তার সব কিছু তুর্য যখন বাসায় ফেরে তখন গল্পের ঝুলি খুলে বসে। আর তুর্য তা কোনো রকম বিরক্তি ছাড়াই মন দিয়ে শোনে। বলতে গেলে তাদের সম্পর্কটা অনেক অনেক ভালো হয়েছে। আর সবশেষে টয়া, সে তো এখন বিছানায় পড়ে আছে। তারা তুর্যের মধ্যে ঝামেলা বাজানোর মতো কোনো অবস্থা নেই। তার কারণ তুর্য তার যা হাল করেছে। এই তো সেই দিনের কথা, টয়ার গ্রিন টিতে তুর্য বিজুটি পাতার রস মিশিয়ে দিয়েছে, ঠিক যেভাবে তারার গ্লাসে স্ট্রবেরি ফ্লেভারটা মিশিয়ে দিয়েছে। তার কিছু সময় পরই তারাকুঞ্জে চিৎকার চেঁচামেচি শুরু হয়। টয়ার এমন অবস্থা হয়েছিল যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। তারার চাইতেও বেশি আর্তনাদ করতে হয়েছে তাকে। ভাগ্যিস তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, না হলে আর কিছু সময় দেরি হলে টয়া সেইখানেই নির্ঘাত মারা যেত। আর এই সব কিছু খুব ভালো করে উপভোগ করেছে তুর্য আর তাজ। তারারও অবশ্য খারাপ লেগেছে, যতই তার শত্রু হোক। কারো এমন অবস্থা দেখলে নিশ্চয়ই খারাপ লাগবে। তারারও একই অবস্থা হয়েছে। তারপর টয়াকে বাসায় নিয়ে আসলে তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। আর টয়া এই কারণেই তারা আর তুর্যের মাঝে কোনো রকম ঝামেলা পাকাতে পারেনি। দুপুর 2টা। আজ তারা হামিদ খানের অফিসে এসেছে তুর্যকে সারপ্রাইজ দিতে। কলেজ শেষ হওয়ার পর সোজা চলে এসেছে অফিসে। তারা অফিসের ভেতর প্রবেশ করতেই সকলে উঠে দাঁড়িয়ে পড়ে। তারা সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় তুর্যের কেবিনের কাছে। তারা যেতেই সকলে ফিরে বসে পড়ে। তারা সোজা এসে থামে তুর্যের কেবিনের দিকে। হাত বাড়িয়ে কেবিনের দরজায় 3টে টোকা দিয়ে নক করে। তুর্য বসে বসে বেশ ইম্পর্টেন্ট কিছু ফাইল দেখছিল। এমন সময় দরজায় টোকা পড়তে তুর্য ফাইলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কামিং। তুর্যের অনুমতি পেতেই তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা দরজা লক করে তাকাতেই দেখতে পায় তুর্য বেশ মন দিয়ে ফাইল দেখছে। তা দেখে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। মানুষটাকে যেন যখন যেভাবে দেখে সেভাবেই তার ভালো লাগে। প্রতিবার যেন নতুন করে তার প্রেমে পড়ে। এদিকে তুর্য কারো সারা শব্দ না পেয়ে ভ্রু কুঁচকে ফাইল থেকে চোখ তুলে তাকায়। তাকাতেই তারাকে দেখে সে চমকে যায়। মুহূর্তেই তার ঠোঁটে হাসির দেখা মিলে। সে ফাইল রেখে হেসে বলে ওঠে, বাবুই তুই কখন এলি? তুর্যের কথায় তারা হালকা হেসে ব্যাগের বেল্ট ধরে তুর্যের কাছে আস্তে আস্তে বলে ওঠে, মাত্র এলাম আপনাকে সারপ্রাইজ দিতে। বলেই তারা এসে তুর্যের কাছে থামে। তুর্য এক প্রকার খুশিতে গদগদ হয়ে তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে, উফ বাবুই পাখিটা আমার, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। আমি তোকে এই মুহূর্তে একদম আশা করিনি বাবুই। আমি সত্যি খুব খুব সারপ্রাইজড হয়েছি। বলেই তুর্য তারার গালে শব্দ করে একটা চুমু খায়। এতে শুধু তারা হাসে। সে মোটেও জানতো না সে আসলে তুর্য এত পাগলামি করবে। তাহলে তো সে আরও আগে আসতো। তুর্য তারার কাঁধে ব্যাগ দেখে সেটা খুলতে থাকে। সেটার দিকে এক ঝলক তাকায় তারা। তুর্য ব্যাগ খুলে সেটা টেবিলের ওপর রেখে দিয়ে সে চেয়ারে বসে তারার কোমর ধরে টেনে এনে তারাকে তার কোলে বসায়। তারা তুর্যের গলা জড়িয়ে ধরে। তুর্য তারার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই যে আসবি বলিসনি কেন? তাহলে আমি তোকে গিয়ে নিয়ে আসতাম। আমি নিজেও জানতাম না আমি আসবো। কলেজ ছুটি হওয়ার পর ভাবতাম আপনাকে সারপ্রাইজ দেওয়া যাক, তাই রহমান চাচাকে নিয়ে সোজা এখানে চলে এসেছি। তুর্য তারার কথায় হেসে তারার নাকের সাথে নাক ঘষে হেসে বলে ওঠে, খুব ভালো করেছেন এসেছেন। আমি সত্যিই সারপ্রাইজড হয়েছি। এরকম সারপ্রাইজ মাঝে মাঝে দিলে তো পারিস, তাহলে আমি খুশি হই। তুর্যের কথায় তারা হেসে বলে ওঠে, সারপ্রাইজ সবসময় দিলে ভালো লাগে না, সেটা হুট করে
একবার দিলেই ভালো লাগে, বুঝেছেন? তারার কথায় তুর্য তারার নাক টেনে বলে ওঠে, তা আমি জানি শোনা, তবে আমার বাবুই যদি এই সারপ্রাইজ মাঝে মাঝে কিংবা রোজ দেয় তাহলে আমি একটু বেশ খুশি হই। আর কি বুঝতে পেরেছেন? তুর্যের কথায় তারা একটু নড়ে চড়ে বসে বলে ওঠে, ওকে, এটা পরে দেখা যাবে, ভেবে দেখবো সারপ্রাইজটা মাঝে মাঝে দেয়া যায় কিনা। তারার কথায় তুর্য আর কিছু উত্তর দেয় না, শুধু হালকা হাসে। তুর্য এবার তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে আদুরে কণ্ঠে বলে ওঠে, দুপুরে কিছু খেয়েছিস? তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে বলে ওঠে, না, 10টার দিকে ক্যান্টিনে খেয়েছিলাম, আর এখন আপনার সাথে খাবো। তারার কথায় বেশ খুশি হয় তুর্য, হেসে বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, আমি খাবার আনতে বলছি। তুর্যের কথায় তারা বাদ সেধে বলে ওঠে, না, আমি এখানে খাবো না, রেস্টুরেন্টে খাবো। আর এখন ঘুরতে বের হব, কতদিন আপনার সাথে ঘুরতে বের হই না, সত্যি। তারার কথায় তুর্য তারার ঠোঁটে ছোট্ট চুমু খেয়ে বলে ওঠে, ওকে, তাই হবে। এখন গিয়ে হাত মুখটা ধুয়ে আসুন, তারপর আপনাকে নিয়ে ঘুরতে বের হচ্ছি, কেমন? তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। সত্যি? তারার মুখে হাসি দেখে তুর্য তৃপ্তি হেসে বলে ওঠে, হ্যাঁ সোনা, যাবো তো, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর বের হচ্ছি। তুর্যের কথায় তারা হেসে একপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারার কপালে চুমু খেয়ে বলে ওঠে। যা ফ্রেশ হয়ে আয়। তারাও আর কথা না বাড়িয়ে তুর্যের কোল থেকে নেমে পড়ে। তারা নামতেই তুর্য ভালো করে বসে পড়ে, ফোন বের করে কাউকে মেসেজ দিতে থাকে। তারা নেমে হিজাবের পিন খুলতে থাকে। একটা একটা করে হিজাবের পিনগুলো খুলে রাখে টেবিলের ওপর। তারপর একপাশে ঝুলিয়ে রাখা ওড়নাখানা খুলে টেবিলের ওপর রাখে। হিজাব খুলতেই এলোমেলো চুলগুলো হাত দ্বারা পেছন দিকে ঠেলতে থাকে। হিজাবের আড়ালে চুলগুলো ঘেমে পুরো একাকার। ঢেকে রাখা গলা কাতটাও ঘেমে ভিজে গেছে। তারা এখন তুর্যের সামনে ওড়নাবিহীন অবস্থায়। আজকাল এটা তার অভ্যাস হয়ে গেছে, এখন আর তার লজ্জা লাগে না তুর্যের সামনে এভাবে থাকতে। হাজবেন্ডের সাথে এসব বিষয় নিয়ে আবার লজ্জা কিসের? তার উপর তুর্যের সামনে ওড়না ছাড়া থাকতে লজ্জা কি? তুর্যের তো আর কোনো কিছু দেখার আর বাকি নেই, তাই সে আজকাল এভাবেই থাকে তুর্যের সামনে। তারা ওড়না রেখে চলে যায় ওয়াশরুমের দিকে। দরজা খুলে প্রবেশ করে ওয়াশরুমে। এদিকে তুর্য তার শার্টের হাতা ফোল্ড করতে করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ফাইলগুলো গুছিয়ে এক সাইডে রেখে দেয়। এর মাঝে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। তুর্য চোখ তুলে সামনের দিকে তাকায়। তারা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তার দিকে আসছে। তুর্যের চোখ আটকে যায় তারার ওপর। কলেজ ড্রেস পরিহিত তারাকে এখন নিতান্তই বাচ্চা বাচ্চা লাগছে। তার উপর ওড়নাবিহীন তারাকে দেখে তার ঘোর লেগে যায়। তারা এসে থামে তুর্যের কাছে। তারাকে কাছে আসতে দেখে তুর্য তারার কোমর ধরে একটা টানে নিজের কাছে মিশিয়ে নেয়। তা দেখে থতমত খেয়ে যায় তারা। বারংবার সে তার ঘন পাপড়ির পল্লব ঝাপটাচ্ছে। তারার চাহনির মাঝে তুর্য ডান হাত উঠিয়ে নেশা ভরা চাহনি নিয়ে তারার গলার মাঝখানটায় 2 আঙুল উল্টো করে রাখে। তারা তা দেখে সেদিক পানে তাকায়। তারা তুর্যের চাহনি বুঝতে পেরে শুকনো ঢোক গিলে। এর মাঝেই তুর্য 2 আঙুল গলা থেকে নিচে নামাতে থাকে। চোখ খিচে বন্ধ করে নেয় তারা। তুর্যের আঙুল তারার গলা বেয়ে বক্ষদ্বয় পেরিয়ে নিচের দিকে নামছে। তার স্পর্শে তারার পুরো শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়। নিঃশ্বাসের গতি তার জোরে জোরে পড়তে থাকে। তুর্য তারার গলার থেকে বক্ষদ্বয় অবধি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তারার পানে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে। ভাবছি আমার নতুন অফিসটায় আমার কেবিনে বেডরুমটা রাখবো, যাতে তুই আসলে আদরটা সেখানেই করে ফেলতে পারি। তবে এখানেও মন্দ নয়, আমার এই কেবিনটাও তাতেও করা যায়, কি বলিস? বলেই তুর্য বাঁকা হেসে চোখ টিপ দেয়। তা দেখে তারা ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। মানে? তারার কথায় তুর্য বাঁকা হেসে তারার গলায় স্লাইড করতে করতে ধীর কণ্ঠে বলে ওঠে। মানে হলো বাসরটা এখানে করলেও মন্দ হয় না, কি বলিস? শুরু করবো?
আমি কিন্তু বাসরের মুডে আছি। চল বাসরটা এখানেই করে ফেলি। বলেই তুর্য তারার ঘাড়ে ছোট্ট চুমু এঁকে তাতে তারা তুর্যকে বাধা দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, না না না, তুর্য ভাই এখানে একদম সব না, প্লিজ প্লিজ। তারার কথায় তুর্য এবার আর একটু মজা নিয়ে বলে ওঠে, কেন নয়? এখানে করলে ক্ষতি কি? কেউ কিছু দেখবে না। আমার কেবিনে কেউ আমার অনুমতি ছাড়া আসে না বেবি, তাই কোনো ছাড়াছাড়ি হচ্ছে না। তুর্যের কথায় তারা এবার ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, না না না, প্লিজ প্লিজ, সব এখানে না, বাসায় গিয়ে করবেন প্লিজ তুর্য ভাই, প্লিজ। এবার তুর্য বাঁকা চোখে তাকায় তারার পানে, ঠোঁট বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। তুর্যের কথায় তারা ব্যস্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, দেব না। তারার কথায় তুর্য আগের ন্যায় বলে ওঠে, রাতে তোকে জোর করে আবার কাছে টানতে হবে না তো? যদি তাই হয় তাহলে আমি এখন ছাড়বো না, বলে দিলাম। তারা আগের ন্যায় বলে ওঠে। না না না, আপনাকে আনতে হবে না, আমি নিজেই যাব। তারার কথায় তুর্য বলে ওঠে। সত্যি তো? তারা ঝটপট মাথা নাড়িয়ে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। তুর্য এবার শান্ত হয়, নিজেকে সামলে এবার তারাকে ছেড়ে ধীর কণ্ঠে বলে ওঠে। ওকে, যা, ছেড়ে দিলাম। তুর্যের কথায় তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে। দেখিস যদি রাতে তোকে জোর করে ধরে বেঁধে কাছে আনতে হয়, তখন দেখিস তোর কি অবস্থা আমি করি। আজ এমন অবস্থা করবো যে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারবি না। তারা তুর্যের কথায় শুকনো ঢোক গিলে দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে। না, তেমনটা করব না। তুর্য এবার তারার কথায় থামে, আর কিছু না বলে থমথমে কণ্ঠে বলে ওঠে। এবার চল যাই, হিজাব বাঁধা লাগবে না, এই গরমে ওড়নাটা ভালো করে দিয়ে তারপর আয়। তুর্যের কথায় তারা একপাশ মাথা নাড়িয়ে টেবিলের ওপর থেকে ওড়না সুন্দর করে শরীরে দিয়ে নেয়। তারার হয়ে যেতেই তুর্য তারার হাত ধরে বলে ওঠে। চল। বলেই তারার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায় বাহিরে। দুপুরের সূর্য যেন আকাশ জুড়ে জ্বলন্ত আগুন ছড়িয়ে দিয়েছে। চারপাশ একদম সাদা ঝলসানো আলোয় ভরে আছে। রাস্তায় তাকালে চোখে এক ধরনের ধোয়া ধোয়া ভাব জমে ওঠে। গরম বাতাস কানের পাশে ফিসফিস করে বয়ে যাচ্ছে, যেন রোদ আর বাতাস মিলে একসাথে চামড়া পুড়িয়ে দেবে এমন প্রতিজ্ঞা করেছে। বহুতল ভবনের কাছের দেওয়ালে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে বিদ্ধ করে। রাস্তায় গরমে ফেটে চৌচির হওয়া পিচ থেকে এক ধরনের গন্ধ উঠে আসে। সেই গন্ধে ক্লান্তি যেন আরো গভীর হয়। মানুষজন ছাতা ধরে দ্রুত পা চালাচ্ছে। কেউ কেউ চোখ রক্ষা করতে গাঢ় রঙের সানগ্লাস পরে আছে। রিকশাওয়ালাদের পিঠ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মাথায় তোয়ালে জড়িয়ে কেউ কেউ রোদ থেকে একটু পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। গাড়িগুলোর ছাদ যেন আগুনে গরম হয়ে গেছে। ধাতব গন্ধ ভেসে আসছে বাতাসে। চারপাশে শুধু রোদের রাজত্ব, নীরব, তপ্ত, তীব্র। বাতাস নেই বললেই চলে, গাছের পাতাও যেন নিথর হয়ে আছে। এক চিলতে ছায়া খুঁজে পাওয়াই যেন আশীর্বাদ। আর এই খড়খড়ে রোদের মাঝ দিয়ে রোড পার হচ্ছে জয়। তাজের সাথে অফিসে গিয়েছিল সে, তারপর ভালো না লাগায় চলে এসেছে। আসার সময় আর আলাদা করে গাড়ি সে নিয়ে আসেনি, তার কারণ সে নিজেও জানে না। কেন জানি তার হেঁটে যেতে ইচ্ছে করছে। এই তীব্র রোদের তাপ যেন তার শরীরে লাগছে না। মনটা বড্ড উদাস উদাস তার। জয় রোড পার হতে গিয়ে রোডের ওপর তার চোখ যায়। চেনা কারো মুখ দেখে তার চোখ জোড়া প্রথমে বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে চিকচিক করে ওঠে তার চোখ। মুখ দিয়ে তার অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, শ্রাবন্তী। বলেই তার ঠোঁট প্রসারিত হয়। শ্রাবন্তী রোডের একপাশ দিয়ে ছাতা হাতে বাজার নিয়ে যাচ্ছে। সেটা জয়ের চোখে পড়তেই সে দ্রুত গাড়ি ঘুরিয়ে শ্রাবন্তী বলে ডেকে রোড পার হতে থাকে। তবে ততক্ষণে শ্রাবন্তী কিছুটা দূরে চলে গেছে। জয়ের কথা তার কান অবধি এসে পৌঁছায়নি। জয় এবার রোড পার হয়ে দৌড়াতে দৌড়াতে ডেকে ওঠে, শ্রাবন্তী, এই শ্রাবন্তী, শ্রাবন্তী, শোনো শ্রাবন্তী।
বলেই দৌড়াতে থাকে। তবে তার কোনো ডাকই শ্রাবন্তীর কান অবধি পৌঁছায় না। জয় এবার ঝড়ের গতিতে দৌড়ে এসে শ্রাবন্তীর পথ আটকে দাঁড়ায়। হুট করে এমন হওয়ায় আঁতকে ওঠে শ্রাবন্তী। দুপা পিছিয়ে গিয়ে ভূত দেখার মতো চিল্লিয়ে উঠে তাকায় জয়ের পানে। জয় কোমরে হাত দিয়ে রীতিমতো হাঁপাচ্ছে। শ্রাবন্তী তাকায় জয়ের দিকে। জয়কে দেখে সে ঘাবড়ে যায়। এ সময় সে জয়কে আশা করেনি। সে তো বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। আজ অতি প্রয়োজনের জন্য তাকে বের হতে হয়েছে। তবে সে ভাবেনি এভাবে জয়ের সামনে সে পড়বে। ভয় তার এখন হাত পা কাঁপছে। এখন যদি জয় তাকে কিছু জিজ্ঞেস করে তখন কি হবে? কি জবাব দেবে সে? এর মাঝেই জয় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোমার কি সমস্যা শ্রাবন্তী? তুমি হুট করে এভাবে সকলের আড়ালে কেন চলে গেলে? কেউ তোমার সাথে কনফ্লিক্ট করতে পারছে না। কি হয়েছে তোমার? জয়ের কথা শুনে শ্রাবন্তী নিজেকে শক্ত করে ধীর কণ্ঠে বলে ওঠে, এমনিতে কিছু হয়নি জয় ভাইয়া, আমি এখন আসছি, আমার কিছু কাজ আছে। বলেই শ্রাবন্তী যেই চলে যেতে নেমে অমনি জয় তাকে আটকে বলে ওঠে, আসছি মানে এভাবে হুট করে কিছু না বলে চলে যাওয়া যায় নাকি? আমার তোমার সাথে অনেক কথা আছে। জয়ের কথায় শ্রাবন্তী কর্কশ কণ্ঠে বলে ওঠে। কিন্তু আমার নেই জয় ভাইয়া। বলেই শ্রাবন্তী হাঁটা শুরু করে। জয় শ্রাবন্তীর কথা শুনে তার পেছন পেছন দৌড়ে যেতে যেতে বলে ওঠে, কি হয়েছে তোমার শ্রাবন্তী? তুমি এমন কেন করছো? এভাবে যেও না প্লিজ, আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। জয়ের কথায় কোনো উত্তর দেয় না শ্রাবন্তী। থমথমে মেজাজে সে হেঁটে যাচ্ছে। এদিকে জয় তাকে একের পর এক কথা বলে থামানোর চেষ্টা করছে, কিন্তু তাতে শ্রাবন্তীকে থামাতে পারছে না। প্লিজ আমার কথা তো শোনো। শ্রাবন্তী এক প্রকার দৌড়ে যেতে শুরু করে। এবার জয়ের কথায় তার বুকে তোলপাড় শুরু হয়ে গেছে। বুকের মাঝে তার অসহ্য রকমের ব্যথা করছে। শ্রাবন্তী হাহাকার কণ্ঠে মনে মনে বলে ওঠে, আমি পারবো না আপনার মুখোমুখি হতে জয় ভাইয়া। সেই শক্তি কিংবা সাহস আমার নেই। আপনার চোখের পানি তাকালে আমি যে শেষ হয়ে যাব। আমি চাই না আমাদের সম্পর্কটা এগুক, তাই আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলতে শ্রাবন্তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শ্রাবন্তী তার দৌড়ের গতি বাড়ায়। এর মাঝেই জয় চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি শ্রাবন্তী, ভালোবাসি আমি তোমায়। থেমে যায় শ্রাবন্তীর পা। সেখানেই সে আটকে যায়। স্তব্ধ পাথরের ন্যায় সে দাঁড়িয়ে পড়ে। শ্রাবন্তীর বুকের ভেতর যেন একসঙ্গে হাজারটা ঢেউ আছড়ে পড়ে। সময় থমকে গেছে চারপাশের। কেবল তার হৃদয়ের স্পন্দন গর্জে উঠছে নিজেরই কানে। জয়ের কণ্ঠের সেই প্রতিটি শব্দ, আমি তোমাকে ভালোবাসি, তার মস্তিষ্কে প্রতিধ্বনি তুলতে থাকে অনবরত। শরীর অবশ হয়ে আসে। কাঁধের ওপর যেন কেউ অদৃশ্য এক পাহাড় চাপিয়ে দিয়েছে। চোখের পলক পড়া বন্ধ হয়ে যায়। দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কান্নায় ভিজে। মনে হয় পৃথিবীটা থেমে গেছে এই এক মুহূর্তের জন্য। আর সে নিজে ঠায় দাঁড়িয়ে আছে। সেই থেমে যাওয়া সময়ের ঠিক মাঝখানে হাওয়া তার চুল খোলা রেখেছে, আর বুকের ভিতরটা পড়ে যাচ্ছে চুপিসারে জমে থাকা ব্যথায়। মনে হচ্ছে এই ভালোবাসার স্বীকারোক্তি তার অন্তরের সব দ্বার খুলে দিয়েছে। তবু সে পেছনে ফিরতে পারছে না। জয় শ্রাবন্তীকে থামতে দেখে মুচকি হাসে। শ্রাবন্তী তড়িঘড়ি করে তার চোখের পানি মুছে নেয়। জয় দৌড়ে গিয়ে দাঁড়ায় শ্রাবন্তীর সামনে। শ্রাবন্তী চোখ তুলে তাকায় জয়ের পানে। জয় তার সামনে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। শ্রাবন্তী তা দেখছে। জয় এবার খুশি মনে বলে ওঠে, আমি তোমায় ভালোবাসি শ্রাবন্তী। আমি ভাবিনি কখনো তোমাকে এভাবে এটা বলবো। ঝগড়া করতে করতে যে কখন তোমায় ভালোবেসে ফেললাম বুঝতেই পারলাম না। তুমি জানো না তোমার অনুপস্থিতি আমার উপর দিয়ে কি গেছে। আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না, খেতে পারছিলাম না, হাসতে পারছিলাম না। আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে জয়। শ্রাবন্তী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে। কি অপরূপ হাসি, যেন সমস্ত সৌন্দর্য সেই হাসির মাঝে তার বিরাজ হয়েছে।
হুট করে শ্রাবন্তীর কিছু কথা মাথায় আসতে সে সেখানেই থেমে যায়। নিজেকে শক্ত করে নেয়, চোখ নামিয়ে নেয় জয়ের পান থেকে। জয় এখনো হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে শ্রাবন্তীর সামনে। শ্রাবন্তী নিজেকে সামলাতে চোখ বন্ধ করে নেয়। মুহূর্তে চোখ খুলে নিজের মনকে শক্ত করে। না চাইতেও সে থমথমে মেজাজে বলে ওঠে, যা বলছেন সেটা এখানেই ভুলে যান জয় ভাইয়া, এটা কোনোদিন সম্ভব না। শ্রাবন্তীর কথা শুনে মুহূর্তে জয়ের ঠোঁটে লেগে থাকা হাসি ফিকে হয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, মানে? জয়ের কথা এবার শ্রাবন্তী কাট কাট কণ্ঠে বলে ওঠে, মানে হলো আমাদের ভালোবাসাটা কখনোই সম্ভব নয়। শ্রাবন্তীর কথায় থমকে যায় জয়। জয়ের মনে হয় যেন কেউ এক ঝটকায় সব আলো নিভিয়ে দিয়েছে। বুকের মাঝখানে হিমশীতল শূন্যতা নেমে আসে। নিঃশ্বাসটা হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। শ্রাবন্তীর মুখের প্রতিটি শব্দ যেন ছুরির মতো বিঁধে তাকে ক্ষতবিক্ষত করে দেয়। বুকের ভেতরটা জ্বলে ওঠে, চোখের সামনে ঝাপসা হয়ে আসে সব কিছু। ঠিক এই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেছে। আর সেই থেমে থাকা সময়ের মাঝে জয় নিজেকে অসহায়, একা আর অপূর্ণ বলে মনে করে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কিন্তু কেন আমাদের ভালোবাসা সম্ভব নয়? জয়ের কথায় শ্রাবন্তী জয়ের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, তার কারণ আপনি একজন মুসলিম আর আমি একজন হিন্দু, তাই। শ্রাবন্তীর কথাগুলো জয়ের হৃদয়ে যেন বজ্রাঘাতের মতো নেমে আসে। চোখের পাতা কাঁপে না, ঠোঁট হালকা ফাঁকা হয়ে থাকে, হাত দৃষ্টিটা স্থির হয়ে যায় শ্রাবন্তীর মুখের দিকে। যেন সে বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা কারণ তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে। বুকের ভিতরটা ধকধক করে ওঠে, মুখের হাসি কোথায় হারিয়ে গেছে সেটা খুঁজে পায় না। শরীরের সমস্ত রক্ত যেন জমে গিয়ে এক অস্থিরতা এনে দেয় তাকে। মনে হয় এক মুহূর্তেই পৃথিবীর সমস্ত রং মুছে গিয়েছে, কেবল ধূসর একটা ছায়া চারপাশে ঘিরে ফেলেছে। চোখের কোণে জমে থাকা কষ্টের ধোঁয়াশা তাকে দৃষ্টি থেকে বঞ্চিত করে। জয়কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবন্তী ফের বলে ওঠে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, তাই না? হ্যাঁ, এটাই সত্যি। আমি একজন হিন্দু ধর্মের মেয়ে। আমার নাম শ্রাবন্তী রায় চৌধুরী। আমি হিন্দু, তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। সরি, আসছি আমি। বলেই শ্রাবন্তী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে সোজা হাঁটা দেয়। জয়ের আড়াল হতেই তার ঠোঁট ভেঙে কান্না আসে। হাত দিয়ে তার চেপে ধরে হাঁটতে থাকে। পেছনে এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জয়। কথা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে, কেবল চেয়ে আছে শ্রাবন্তীর যাওয়ার দিকে। তুর্য তারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। তারাকে একটা টেবিলে বসিয়ে বলে ওঠে, তুই থাক, আমি খাবারের অর্ডার করে আসছি। তুর্যের কথায় তারা একপাশে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তুর্য মুচকি হেসে চলে যায় খাবার অর্ডার করতে। তুর্য যেতেই তারা আশপাশ তাকাতে ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝে একই রেস্টুরেন্টে প্রবেশ করে তাজতিথি। তাজতিথির হাত ধরে সোজা তারাদের টেবিলের থেকে কিছুটা দূরে গিয়ে বসে পড়ে। তারা একদম একে অপরের দিকে খেয়াল করে না। তাজতিথিকে চেয়ারে বসিয়ে বলে ওঠে, তুমি বসো, আমি খাবার অর্ডার করে আসছি। তাজের কথায় তিথি হেসে ওপর নিচ মাথা নাড়ায়। তাজ সোজা চলে যায় খাবার অর্ডার করতে। তুর্য খাবার অর্ডার করছিল, এমন সময় তার পেছনে এসে দাঁড়ায় তাজ। তুর্য তাজের উল্টো দিক ফিরে থাকায় তুর্যকে দেখতে পায় না, আর না তুর্য তাজকে দেখতে পায়। তাজ এবার তুর্যের পেছন থেকে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে ওঠে, এক্সকিউজ মি, আমি কিছু খাবার অর্ডার করব। তাজের কণ্ঠ তুর্যের কানে আসতেই তুর্য ভ্রু কুঁচকে তাকায়। কণ্ঠটা যে তাজের সে ঠিক বুঝতে পারে, তবে সে বুঝতে পারে না তাজের এখানে আসার কারণ। সে কি ভেবে পেছনে ফেরে না, সামনের দিকেই তাকিয়ে থাকে। এদিকে তাজের কথা শুনে ম্যানেজার হেসে বলে ওঠে, হ্যাঁ নিশ্চয়ই স্যার। বলেই ম্যানেজার একটা খাবারের মেনু কার্ডও একটা কলম তাজের দিকে এগিয়ে বলে ওঠে, নিন স্যার, আপনার কোন কোন ডিশটা চাই তা সাইন করে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি।
তাজ ম্যানেজারের কথায় হেসে কার্ডটা নিয়ে নেয়, সাইন করতে করতে বলে ওঠে, আপনাদের মেনু ভালো তো নাকি? কারণ আজ প্রথম এসছি রেস্টুরেন্টে, সাথে আবার জিএফকে নিয়ে এসছি। খাবার খারাপ হলে কিন্তু মাছরামা থাকবে না। তাজের কথায় তুর্যের কপালে 3 ভাঁজ পড়ে। এই ছেলের আবার জিএফ কোথা থেকে এলো তাও আবার সে জানে না। ম্যানেজার কিছু বলার আগে তুর্য এবার পেছন ফিরতে থমথমে কণ্ঠে বলে ওঠে, তা কোথায় তোর জিএফ শুনি? তুর্যের কণ্ঠ শুনে তাজ মেনু কার্ডের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে। ভাইয়ার কলা না? বলেই সামনের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তাজের। তুর্য বুকে 2 হাত গুজে এক ভ্রু উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে তাজের হাত ফসকে মেনু কার্ডটা পড়ে যায়। আমতা করে বলে ওঠে, ভাইয়া? তাজের কথা শুনে তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হ্যাঁ শালা বাবু, আমি আপনার প্রাণ প্রিয় দুলা ভাই। তুর্যের কথায় ঢোক গিলে তাজ। তুর্যকে সে একদম আশা করেনি এখানে। এখন তো তাকে মেরেই ফেলবে তুর্য। তাজ এবার ভয়ে আশপাশ তাকায়, পালানোর রাস্তা খুঁজছে সে। এখানে থাকলে সে আর বেঁচে ফিরতে পারবে না। ভেবেই যে তাজ পালাতে যাবে, অমনি সেটা বুঝতে পেরে পেছন থেকে থাবা মেরে তাজের শার্ট খামচে ধরে তুর্য। তারপর বলে ওঠে, পালাচ্ছ কোথায় শালা বাবু? আগে তোমার জিএফটাকে তো দেখাও। বলেই তুর্য পাকা হাসে। এদিকে তাজের হাত পা কাঁপছে। এভাবে ফেসে যাবে সে কল্পনাও করতে পারেনি। তুর্য এবার তাজের শার্টের কলার ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, চল দেখি তোর জিএফটাকে। বলেই তুর্য তাজের কলার ধরে ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে তারা আর তিথি বসে আছে তুর্য তাজের জন্য। তবে এখনো কেউ কাউকে খেয়াল করেনি। তারা তো শুধু তার সামনে ডান বাম দেখছে, কিন্তু পেছন দিকে তাকাচ্ছে না, যার কারণে দুজন দুজনকে দেখতে পারছে না। এর মাঝেই তুর্য তাজের কলার ধরে নিয়ে আসতে থাকে। তারা সেদিক পানে চোখ যেতেই সে চমকে যায়। তাজকে সে এখানে আশা করেনি। এমনকি পেছন থেকে তুর্যের সাথে তাজকে দেখে তিথি ভয়ে শুকনো ঢোক গিলে। তারা তিথি দুইজনেই দাঁড়িয়ে পড়ে। দুজনে বুঝতে পারছে না তাজকে এভাবে নিয়ে আসার কারণটা। তাজকে তারা সামনে এনে দাঁড় করিয়ে তুর্য বলে ওঠে, কই দেখি, দেখা তোর জিএফকে কোথায় সে মেয়ে। বলেই তুর্য আশপাশ তাকাতে থাকে। তবে বেশি সময় তার খোয়াতে হয় না। তার আগেই দেখা মিলে তিথির। তিথি কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের আর বুঝতে বাকি রয় না কিছু। সে এখন সবটা বুঝে গেছে। তুর্য তাজের কলার ছেড়ে গিজগিজ করে বলে ওঠে, তাহলে এই তো জিএফ, তাই তো? তুর্যের কথায় তার চোখ তুলে তাকায় তিথির দিকে। আর এদিকে তারা তুর্যের কথা শুনে পেছন ফিরে তাকায়। পেছন ফিরতেই তারা তিথিকে দেখে অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলে ওঠে, তিথি তুই? তারার কথায় তিথিও তারার পানে তাকায়। তারাকে দেখে তিথি ঠোঁট উল্টে অসহায় চোখে তাকায়। মুহূর্তেই সবটা বুঝতে পেরে যায় তারা। এদিকে তুর্য তাজের মাথায় চাপড় মেরে বলে ওঠে, তাই সব কবে থেকে চলছে শুনি? তুর্যের কথায় তাজ তুর্যের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কিছুদিন হলো ভাইয়া। তাজের কথায় তুর্য তারার পানে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, দেখেছিস তোর ভাই কি করে বেড়ায়, প্রেম করে বেড়াচ্ছে। তোর ভাই, তাও আবার তোর ফ্রেন্ডের সাথে। তুর্যের কথায় তারা চোখ নামিয়ে ফেলে। নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি 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 জানি তুর্য ভাই। তারার কথায় অবাক হয় তুর্য। অবাক হয়ে বলে ওঠে, তুই জানতিস মানে? তুর্যের কথায় ভয়ে ঢোক গিলে তারা। পেছনে তিথি তো ভয়ে শেষ। এমনিতেই সে তুর্যকে বেশ ভয় পায়। ভয় পাবারই কথা। এমন গম্ভীর তিক্ত মানুষকে তো ভয় পাবে, এটাই স্বাভাবিক। তারা এবার তুর্যের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আসলে তুর্য ভাই, দা ভাই আর তিথি একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসে, তবে কেউ কাউকে বলতে পারেনি। এবার দাদুনদের বাসায় গিয়ে বলেছে, আর সেই থেকেই এসব। বলেই থামে তারা। তুর্য তারার কথা শুনে তাজ তো একবার তিথির পানে তাকায়। মনে পড়ে যায় সেদিন রাতে তিথির বলা কথাগুলো। বুঝতে আর বাকি রয় না তাজই হলো সেই ছেলেটা।
তোর্য এসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিথির পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। দেখি এদিকে এসো। তোর্যের কথায় কেঁপে ওঠে তিথি। ভয় তার জীবন শেষ এমন ডাকে তার হাত পা কাঁপছে। তোর্যের সামনে এখন যেন যাওয়ারই সাহস পাচ্ছে না সে। তোর্য তিথিকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে ধমকের সুরে বলে ওঠে। কি হলো, আসছো না কেন? তোর্যের কথায় কেঁপে ওঠে তিথি। ভয়ে তড়িঘড়ি করে তারার সামনে এসে দাঁড়ায়। তোর্য রাগী দৃষ্টিতে তিথির পানে তাকায়। তা দেখে তিথি মাথা নিচু করে ফেলে। এদিকে তারা তাজেরও একই অবস্থা। তাদের বেশ ভয় করছে। কে জানে তোর্য তাদের এখন কি অবস্থা করবে। সকলের ভাবনার মাঝে তোর্য তার পকেট থেকে ওয়ালেট বের করে। ওয়ালেট থেকে ক্যাশ 10,000 টাকা বের করে হুট করেই তিথি ও তাজের মাথার ওপর ঘুরায়, যেটাকে বলে নজর উতরানো। তিনজনই চমকে তাকায় তোর্যের পানে। তারা কিছুই বুঝতে পারে না। এদিকে তোর্য নজর উতরানোর কাজ শেষ হলে তিথির দিকে বাড়িয়ে হালকা হেসে বলে ওঠে। এটা রাখো, এখন এর থেকে বেশি আর দিতে পারবো না, কারণ এখন ক্যাশ নেই অত। সকালে 20,000 নিয়ে বের হয়েছিলাম, ক্যাশ আপাতত এটা রাখো, বাসায় গিয়ে আরো বাড়িয়ে দিচ্ছি। তোর্যের কথায় তিথি বারবার পল্লব চাপটায়। তাজ তারার আর বুঝতে বাকি রয় না সবটা। হুট করেই দুজনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এদিকে তিথি হাঁ করে তাকিয়ে আছে তোর্যের দিকে, যার অর্থ সে কিছুই বুঝতে পারেনি। তোর্য তিথিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে। কি হলো, নাও। তোর্যের কথায় এবার তিথি আমতা আমতা করে বলে ওঠে। এটা কেন ভাইয়া? তিথির কথা শুনে তোর্য এবার হালকা হেসে বলে ওঠে। আমি তোমার বড় ভাসুর হই না সম্পর্কে? নিয়ম অনুযায়ী মেয়ে দেখতে গেলে বড়দের কিছু না কিছু দিতে হয়, আর আমি তো বড়দের মাঝেই পড়ি। আর আমার তোমাকে পছন্দ হয়েছে, তাই সামান্য কিছু টাকা দিলাম। তোর্যের কথায় হাঁ হয়ে যায় তিথি। এদিকে তারা তাজের ঠোঁটে বিজয়ের হাসি ফোটে। তিথি তো পুরাই অবাক, সে এখনো বিশ্বাস করতে পারছে না যেন। তোর্য ফের বলে ওঠে। কি হলো, নাও। তোর্যের কথায় এবার তিথি আমতা আমতা করতে থাকে, বুঝতে পারছে না টাকাটা আদেও নেওয়া ঠিক হবে কিনা। তিথি তাজের পানে তাকায়। তাজ হেসে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে বলে টাকাটা নিতে। তিথি এবার তোর্যের পানে তাকায়। তোর্য এখনো টাকাটা বাড়িয়ে রেখেছে তার দিকে। পাশ থেকে তারা তিথিকে গুঁতো মেরে জোরে জোরে বলে ওঠে। আরে নিয়ে নে নিয়ে নে, যদি না নিতে চাস তাহলে তোর থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দিস, আমি তাহলে ওগুলো দিয়ে মজা কিনবো। তারার কথায় তোর্য ধমক দিয়ে বলে ওঠে। মারবো টেনে এক চর। ওর টাকার থেকে তোর ভাগ বসাতে হবে কেন? আমার কি টাকা কম হয়েছে নাকি যে আমার ওয়াইফ হয়ে আরেকজনের টাকায় ভাগ বসাবি? তোর্যের ধমকে তারা মুখ ভোতা করে ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। তোর্য তিথির পানে তাকিয়ে বলে ওঠে। নাও, তোমার টাকা তুমি নাও, আর এই মেয়ে যদি এখান থেকে 1 টাকার ভাগও বসায় তাহলে আমাকে বলবে। তোর্যের কথায় তিথি আর তাজ হাসে। তারা মুখ ভোতা করে তাকায়। তিথি টাকাটা এবার হাতে নিয়ে নেয়। তারা গিয়ে ধপ করে বসে পড়ে তার চেয়ারে। এর মধ্যেই খাবার এসে পড়ে। খাবার আসতে দেখে তোর্য তিথি ও তাজকে উদ্দেশ্য করে বলে ওঠে। চলো একসঙ্গে লাঞ্চটা করি। তোর্যের কথায় তাজ তিথি হেসে মাথা নাড়িয়ে বসে পড়ে। তোর্য গিয়ে তারার পাশে বসে পড়ে, তার কারণ এই মেয়েকে তো আবার খাইয়ে দিতে হবে। তোর্যকে দেখে তারা মুখ ফুলিয়ে অন্য পাশে তাকায়। তোর্য তা ঠিক খেয়াল করে। শার্টের হাতা ফোল্ড করতে করতে তাজদের উদ্দেশ্যে বলে ওঠে। তোরা খাওয়া শুরু কর। বলেই তোর্য খালি একটা প্লেটে হাত ধুয়ে নেয়। তাজ তিথির পাতে খাবার বেড়ে দিতে থাকে, প্লাস নিজের প্লেটেও বাড়তে থাকে। এসব দেখে তিথি লজ্জায় মাথা নিচু করে। তোর্য প্রথমে হাঁসের মাংস দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে তারার মুখের সামনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে। রাগ পরে করবেন, আগে হাঁ করুন। তোর্যের কথায় তারা মুখ ফুলিয়ে তাকায় তোর্যের পানে। তোর্য তার সামনে লোকমা ধরে আছে, তা দেখে তারা সেটা রাগে মুখে পুড়ে নেয়, আর সাথে জেদের বসে কামড় বসায় তোর্যের হাতে। তোর্যের সঙ্গে সঙ্গে হাত বের করে মৃদু আওয়াজ করে বলে ওঠে। উফ, কি করেছিস এটা? তোকে ভাত খেতে বলেছি, আমার হাত না।
তুর্যের কথায় মুখ ভেঙচি কাটে তারা। এদিকে এদের কাণ্ডে বসে বসে হাসে তাজ তিথি। তুর্য তারার কাণ্ডে নিজের রাগকে কন্ট্রোল করে ফের খাওয়াতে থাকে তারাকে। তবে এবার আর কামড় দেয় না তারা। তুর্য তারার কাছে গিয়ে কেউ না শোনার মতো করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই কামড়ের প্রতিশোধ রাতে তুলবো, দেখে নিস। এমন এমন জায়গায় কামড় দেবো যে চিন্তাও করতে পারবি না। আমাকে কামড় দেওয়া, তাই না? আজকে তোর শরীর আমি রাখবো না, দেখে নিস। বলেই থামে তুর্য। এদিকে তুর্যের কথা শুনে তারা শুকনো ঢোক গিলে ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে। সে আর খাবে কি? গলা দিয়ে এখন তার আর খাবার নামছে না। তুর্য তারাকে ভয় পেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। তা দেখে তারা পুরো শেষ। এদিকে তিথি তাজ খাচ্ছে আর ফাঁকে ফাঁকে তুর্য তারাকে দেখছে। তাদের ভালো লাগে তারা তুর্যের জুটিখানা। তারার প্রতি তুর্যের পাগলামিগুলো তাদের বেশ আসক্ত করে। তাদের বারবার যেন জানান দেয়, ভালোবাসলে তুর্যের মতো করে ভালোবাসো। শ্রাবন্তী বাসায় ফিরে সোজা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। বুকের ভিতরটা যেন ফাঁকা হয়ে গেছে। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আর কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শুধু নিঃশ্বাসটা ভারী হয়ে উঠছে বারবার। বুকের মাঝখানে যেন কেউ পাথর চেপে বসে আছে। শ্বাস নিতে কষ্ট হয় তার। হাত দিয়ে মুখ চেপে ধরে সে ফুপিয়ে কান্না করে। কাঁপছে শরীরটা। একা একা এই ঘরের নিস্তব্ধতা যেন তাকে গিলে খাচ্ছে। নিজের সাথে নিজেরই যুদ্ধ চলছে তার। একদিকে ভালোবাসা, অন্যদিকে বাধা। আর সেই বাধাই আজ তাকে টেনে এনেছে এক অসহ্য যন্ত্রণার গভীরে। শ্রাবন্তীর মনে হচ্ছে জয়কে না বলে সে নিজেই নিজেকে ছুরি মেরেছে। ভেতরে সব কিছু জ্বলে যাচ্ছে, অথচ কারো কিছু জানানোর ক্ষমতাটুকুও নেই। আগে যদি জানতো তাহলে হয়তো কখনোই সে কাউকে ভালোবাসতো না, কখনোই না। অন্যদিকে শ্রাবন্তী চলে যাওয়ার পর জয় অনেকক্ষণ একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে যেন কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতর কেমন একটা ধ্বংসস্তূপ পড়ে আছে। তার চোখের সামনে ভাসছে শ্রাবন্তীর মুখ আর কানে বাজছে সে কঠিন কথাগুলো। এটা কোনোদিন সম্ভব না। আপনি মুসলিম, আমি হিন্দু। জয়ের গলা শুকিয়ে গেছে, চোখে জল জমে আছে কিন্তু পড়ছে না। বুকের ভেতরে যেন তীব্র একটা কিছু চাপছে বারবার। একটা হাহাকার, একটা চিৎকার, যা সে কোনোভাবে প্রকাশ করতে পারছে না। তার দুই হাত মুঠো হয়ে গেছে নিজের অজান্তেই। যেন নিজের আবেগকে ধরে রাখার শেষ চেষ্টা করছে সে। মনে হচ্ছে কেউ তার সব রং কেড়ে নিয়ে কেবল সাদা কালো একটা দুনিয়ায় ফেলে দিয়েছে। আজ শুক্রবার, তারাকুঞ্জে আজ সকলেই আছে, এমনকি ফারদিনরাও এসেছে। তবে শ্রাবন্তী আসেনি। জানিয়ে জয় বরাবরের মতোই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। সে এক কোণায় বসে আছে আর বাকিরা আড্ডা দিচ্ছে। আজ সকলের সাথে তাজ তুর্যও আছে আর বাড়ির 4 বউ মিলে ছোটদের জন্য নাস্তা এটা ওটা করতে ব্যস্ত হয়ে গেছে। ফারদিনরা এতদিন পর এসেছে বলে কথা, তাই তারা মোটামুটি আয়োজন করছে। তারাকুঞ্জ আজ খুশিতে জলজল করছে। এর মাঝেই টয়া দোতলার রেলিং ঘেঁষে নিচের দিকে তাকায়। এখন সে অনেকটাই সুস্থ। টয়া নিচের দিকে তাকাতেই তারা তুর্যকে একসাথে দেখতে পায়। তা দেখে হিংসাতে জ্বলে ওঠে তার শরীর। তারা নেহাদের সাথে খিলখিল করে হাসছে। তা দেখে টয়ার রাগে চোয়াল শক্ত হয়ে আসে। তারার পানে তাকিয়ে সে রাগে কটমট করতে করতে বলে ওঠে, অনেক হেসেছিস, আর নয়। তোর মুখের ওই হাসি আজকেই আমি চিরতরে বন্ধ করে দেবো। আজকের পর তোর মুখে আর ওই হাসি থাকবে না, থাকবে শুধুমাত্র কান্না। বুঝতে পেরেছিস? এবার দেখ আমি কি করি। বলেই টয়া হিংস্র হয়ে ওঠে। তারার পানে ঝলসানো চোখে তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যায়। আর নিচে সকলে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর 2টা। তারা তুর্যের রুমে এসেছে তুর্যকে খেতে ডাকতে। তবে রুমে প্রবেশ করতেই দেখে তুর্য রুমে নেই। আশেপাশে তাকাতেই তার কানে আসে ওয়াশরুম থেকে আসা পানির আওয়াজ। তারা বুঝে নেয় তুর্য ওয়াশরুমে আছে।
এদিকে তারাকে তুর্যের রুমে আসতে দেখে টয়া বাঁকা হেসে তার ফোনটা বের করে কিছু একটা করতে থাকে। তারা তুর্যের আসতে দেরি হচ্ছে দেখে পা বাড়িয়ে সোফার কাছে গিয়ে বসতে নিলে এর মাঝেই বিছানায় রাখা তুর্যের ফোনটা টুং করে শব্দ করে ওঠে। থেমে যায় তারা, পেছন ফিরে বিছানার দিকে তাকায়। পরপর আরও 3টে মেসেজের শব্দ আসে। তারা এবার কে মেসেজ করেছে সেটা দেখতে বিছানার কাছে পা বাড়ায়। বিছানার কাছে গিয়ে হেসে ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকতেই চোখে পড়ে একটা আইডি, যার নাম আতিয়া জাহান টয়া। ভ্রু কুঁচকে আসে তার বুঝতে বাকি রয় না এটা কার আইডি। প্রোফাইলে টয়ার ছবি দেওয়া, তার উপরে মেসেজ অপশনে ভেসে আছে একটা মেসেজ, যাতে লেখা, এবার খুশি তো, তোমার কথা আমি রেখেছি। কপালে 3 ভাঁজ পড়ে তারার। হুট করেই টয়ার মেসেজের মানে সে বুঝে উঠতে পারে না। তারা কী ভেবে টয়ার মেসেজটা ক্লিক করে ঢুকে, আর ঢুকতেই দেখতে পায় 2টা ভিডিও ও তার সাথে 2টা মেসেজ, যার মাঝে একটাতে লেখা, তোমার কথা মতো আমি তোমাকে ভিডিও দিয়েছি, এবার ওই তারাকে ছেড়ে আমার কাছে আসবে তো। এই একটা মেসেজে ধক করে ওঠে তারার বুক। হুট করেই তার কেমন এক অনুভূতি শুরু হয়, পুরো হাত পা কেমন কাঁপছে। সে বাকি মেসেজটা পড়ার আর অপেক্ষা করে না, তড়িঘড়ি করে ভিডিওটা ওপেন করে। প্রথমেই টয়া ক্যামেরায় তার মুখের সাথে ধরে, কিছু একটার ওপরে রাখে, যার ফলে এবার টয়ার পুরো শরীরটা দেখা যাচ্ছে। তারা কপালে 3 ভাঁজ ফেলে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি করতে চাইছে টয়া। তার ভাবনার মাঝেই এবার টয়া তার পরনের টি-শার্টটা খুলে ফেলে। সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে যায় তারার। কি বাজেভাবে টয়া তার মুখের ভঙ্গিমা দেখাচ্ছে। স্তব্ধ হয়ে যায় তারা, মৃত পাথরের ন্যায় সে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই চোখ ভিজে ওঠে তার। হাতে থাকা ফোনটি ধপ করে নিচে পড়ে যায়। তারার ভেতরে যেন একসাথে কয়েকটা ঝড় আছড়ে পড়ল। বুকের ভেতরটা হু হু করে উঠছে, ঠিক যেন কোনো এক তীব্র আগুন তার হৃদয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেল। শ্বাসটা হঠাৎ থেমে এলো, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। কোনো কুয়াশা নয়, জমে ওঠা কষ্টের কুয়াশায়। হাতটা ঠান্ডা হয়ে এসেছে, আঙুলের মাঝখান দিয়ে যেন রক্ত সরে গেছে। দাঁড়িয়ে থেকেও দাঁড়িয়ে থাকতে পারছে না, মেঝে যেন দুলে উঠছে তার নিচে। ভেতরে কোথাও খুব জোরে কিছু একটা ভেঙে পড়ছে বারবার। প্রতিটি শব্দে কান্না জমে চোখের কোণে। থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দুপা পিছিয়ে যায়। তারা কাঁপা কাঁপা দৃষ্টিতে তার চোখ যায় ওয়াশরুমের দিকে। হুট করেই তার হৃদয়ে হানা দেয় এক আকাশ পরিমাণে ঘৃণার পাহাড়। আজ তার কেন জানি নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কিছুতেই যেন এসব সে মানতে পারছে না। বুকের ভেতরের ব্যথাখানা তীব্র থেকে তীব্র হচ্ছে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এই মুহূর্তে তার এই রুমটাতে মনে হচ্ছে দম বন্ধ লাগছে, অথচ এক সময় এই রুমটাই তার একমাত্র শান্তি ছিল। যেন এখানে আসলে সে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারত। আজ তার দম বন্ধ লাগছে। তারা আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে তুর্যের রুম থেকে বেরিয়ে যায়। হাত দ্বারা চোখের পানি মুছতে মুছতে সে ছাদের দিকে চলে যায়। অন্যদিকে তারাকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে আড়াল থেকে টয়া বের হয়ে বিজয়ের হাসি এসে বলে ওঠে, কাজ হয়ে গেছে, এখন শুধু আসল নাটকের পালা। বলেই বাঁকা হাসে টয়া। এদিকে তুর্য গোসল করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়, তবে সে আশেপাশে কিংবা নিচে তাকায় না। ওয়াশরুম থেকে ফুল ড্রেস পরে বের হয়। সে আর আয়নার কাছে না গিয়ে সোজা রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। সিঁড়ির কাছে আসতেই সবার আগে পুরো ড্রয়িং রুমটায় চোখ বোলায়, কিন্তু কোথাও পায় না তারাকে না দেখে তুর্য সিঁড়ি বেয়ে নামতে নামতে সিঁড়ির শেষ ধাপে এসে তুর্য তিথিকে জিজ্ঞেস করে ওঠে, তারা কই তিথি? তুর্যের কথা শুনে সকলে তার পানে তাকায়। তিথি তুর্যের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে ওঠে, জানি তো ভাইয়া, ওকে তো উপরে যেতে দেখলাম,
তিথির কথায় প্রকুচকে তুর্য দোতলার পানে তাকায়, কি মনে করে সে আর কিছু না বলে ওপরের দিকে যেতে থাকে। তুর্যকে যেতে দেখে তিথি তাজকে ইশারা করে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রতি উত্তরে তাজ ঠোঁট উল্টে বলে জানে না। এরপর ছোটরা সকলে তুর্যের পেছন পেছন যেতে থাকে। তারা নিজেরাও জানে না তারা কেন যাচ্ছে। ওপরে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তারা। মাথার ওপর তীব্র রোদ্দুর, চারপাশে নিঃসঙ্গ নীরবতা। রোদের তাপ যেন তার গায়ে এসে লাগছে না, স্পর্শ করতে পারছে না তাকে। মনের ভিতরের যন্ত্রণার কাছে এই রোদ যেন অচেনা, অপ্রাসঙ্গিক। বাতাস বইছে কিন্তু সে অনুভব করছে না, যেন তার চারপাশে সব কিছু থেমে গেছে, কেবল বুকের ভেতরটা ছাড়া।